তো এই হলো গল্পের মেন লিড ইয়াওজু, যে ইয়াও ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী। ইয়াওজু অনেক বেশি রিচ, খিটখিটে মেজাজের এবং স্পষ্টভাষী, কিন্তু যে কোনো কাজ করার দিক থেকে ও একদম পারফেক্ট। আর ওর একটা স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টের শপও আছে। আর এই হলো গল্পের ফিমেল লিড শিশুয়ান। শিশুয়ানের ফ্যামিলি অনেক গরিব, তার উপরে ওর বাবা অনেক বড় ঋণ নিয়ে নিয়েছে এবং ওর বাবা অনেক আগেই মারা গিয়েছে। এই ঋণ শোধ করার চক্করে ও বিভিন্ন ইল্লিগাল কাজও বেছে নেয়। তো এটা ছিল মেইন লিডদের পরিচয়। এবার আসি গল্পে। গল্পের শুরুতেই আমরা দেখি শিশুয়ান ইয়াওজুর কাছে কিছুটা এভাবে আসে। ইয়াওজু শিশুয়ানকে বলে, আমি তোমাকে যা বলেছিলাম তোমার কি মনে আছে? শিশুয়ান বলে, হ্যাঁ আমার মনে আছে। আমাকে এখানে তোমার 10 বছর আগে হারিয়ে যাওয়া বোন হয়ে থাকতে হবে এবং তোমার বাবাকে খুশি করতে হবে। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমি বেঁচে কিভাবে ফিরেছি, তবে আমাকে তাদের এই মিথ্যেটা বলতে হবে যে কোনো এক কৃষক আমাকে বাঁচিয়ে নিয়েছিল। ইয়াওজু বলে, গুড, তোমার তো ভালোভাবেই মনে আছে। এরপর ওরা দুজন একটি কন্ট্রাক্টে সাইন করে। ইয়াওজু শিশুয়ানকে ওর নকল বোন হওয়ার জন্য কিছু টাকা দেয়। পরের দিন ইয়াওজু শিশুয়ানকে নিয়ে নিজের বাবার কাছে যায় এবং ওর বোনের একটি পেন্ডেন্ট দেখিয়ে বলে, বাবা, এই হলো আমার হারিয়ে যাওয়া বোন। এটা শুনে ইয়াওজুর বাবা অনেকটা ইমোশনাল হয়ে যায়। আসলে সে নিজের মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। শিশুয়ানও তখন এটা দেখে একটু কাঁদার অভিনয় করে নেয়। ইয়াওজু বলে, আপনারা দুজন শান্ত হন। আর বাবা, আপনার শরীর ঠিক নেই, তাই এখন কান্না করা বন্ধ করুন। বাবা এটা শুনে বলেন, এখন যেহেতু আমার মেয়ে ফিরে এসেছে, তাহলে আমার সব রোগ দূর হয়ে যাবে। মেয়ে ফিরে আসা ইয়াওজুর বাবা এতটাই খুশি হয়ে যায় যে সে সারা শহরে ঢোল পিটিয়ে দেয় যে তার মেয়ে ফিরে এসেছে। দূর থেকে পাশের দোকানদার এসব কিছু দেখছিল। এদের খুশি হতে দেখে এই লোকটার কেন যেন জ্বলে যাচ্ছিল। পরের সিনে দেখতে পাই এই তিনজন মিলে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু শিশুয়ান অনেক অদ্ভুতভাবে খাবার খেতে থাকে। ইয়াওজু নিজের বাবাকে বলে, মনে হয় একে নতুন করে ম্যানার্স শেখাতে হবে। এটা শুনে ইয়াওজুর বাবা ইয়াওজুকে উল্টো বকুনি দেয় আর বলে, তুমি নিজের খাবারে মন দাও, আমার মেয়ের যেভাবে ইচ্ছা সে সেভাবে খাবে। শিশুয়ান ভাবে ইয়াওজু তো সবসময় বাঘ সেজে ঘোরে, কিন্তু বাবার সামনে একদম ভিজে বিড়াল হয়ে গেছে। আমার এই বিষয়টারই ফায়দা তোলা উচিত। এটা ভেবে শিশুয়ান ইয়াওজুর বাবার কাছে পারমিশন চায় যে ও ওদের দোকানে কাজ করতে চায়। তো ইয়াওজুর বাবা তাকে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। তবে ইয়াওজু তো এটা শুনে রেগে যায়। পরে ইয়াওজু শিশুয়ানকে রুমে এনে রেগে বলে, তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো? শিশুয়ান বলে, ছাড়ো আমাকে, নইলে আমি বাবাকে ডাকবো। ইয়াওজু বলে, খবরদার, যদি এরপর থেকে তুমি আমার বাবার নামে ফায়দা তোলার চেষ্টা করেছো, তবে আমি তোমাকে ছাড়বো না। শিশুয়ান এবার ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমি আর করব না। ইয়াওজু তখন বলে, যখন আমরা দুজন একসাথে থাকবো তখন তোমার নাটক করার কোনো দরকার নেই। এটা বলে ইয়াওজু শিশুয়ানের কাছ থেকে ওই পেন্ডেন্টটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াওজু নিজের ঘরে একা বসে ভাবতে থাকে যে একদিন যখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল তখন শিশুয়ানের সাথে ও ধাক্কা লাগে। এভাবে ও শিশুয়ানকে পেয়েছিল এবং তখনই ও শিশুয়ানের কাছে নিজের হারিয়ে যাওয়া বোনের পেন্ডেন্টটা দেখেছিল। অন্যদিকে শিশুয়ানও নিজের রুমে বসে ভাবছিল যে এখানেও শুধু ইয়াওজুর বোন হওয়ার নাটক করতে আসেনি, বরং অন্য একটি উদ্দেশ্যে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিশুয়ান একজন মিস্টেরিয়াস লোকের সাথে কন্ট্রাক্ট করছে। সেই কন্ট্রাক্ট অনুযায়ী যদি শিশুয়ান ইয়াওজুর দোকানের গোপন রেসিপি এবং মেকআপ তৈরির পদ্ধতি তাকে কোনোভাবে চুরি করে এনে দিতে পারে, তবে ওই লোকটা শিশুয়ানের বাবার ঋণ সব মাফ করে দেবে। এখন শিশুয়ান ভাবতে থাকে যে করেই হোক ওকে দোকানে কাজ নিতেই হবে এবং দোকানে ঢুকে সমস্ত রেসিপি চুরি করতে হবে। গাইস, এখানে একটা 1 মিনিটের অ্যাড আছে, তোমরা এটা স্কিপ করে সোজা মূল ভিডিওতে চলে যাও। অনেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে দিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বাড়িতে থাকা অনেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরও অনেক কিছু। এর পরের দিন ইয়াওজুর দোকানে গল্পের সেকেন্ড মেন লিড, যার নাম লুও, সে আসে। ইয়াওজু লুওকে ছোটবেলা থেকেই চেনে,
লুও যখন জানতে পারে যে ইয়াওজুর বোন ফিরে এসেছে তখন তো অনেক খুশি হয়ে যায়। লুও শিশুয়ানকে বলে, আমাকে তোমার মনে আছে? আমি তোমার ফিয়ন্সে, কিন্তু ছোটবেলাতেই আমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। লো ইয়াওজুর বাবাকে বলে, আঙ্কেল আপনি বলুন না যে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তো ইয়াওজুর বাবা কি বলবে ভেবে না পেয়ে সেখানে অজ্ঞান হওয়া নাটক করতে থাকে। শিশুয়ান ইয়াওজুকে বলে, যদি আমার বিয়ে অলরেডি কারোর সাথে ঠিক করা হয়েই থাকে তবে তুমি আমাকে এই কথা আগে কেন বলনি? ইয়াওজু বলে, এসব বানোয়াট কথা, তোমার বিয়ে কোথাও ঠিক হয়নি। এটা শুনে লুও বলে, হয়েছে তো, কে বলেছে ঠিক হয়নি? তুমি আমার ফিয়ন্সে। এটা বলে ও সেখান থেকে শিশুয়ানের হাত ধরে ভেগে যায়। তখন ইয়াওজুর বাবা নিজের নাটক বন্ধ করে আর ইয়াওজুকে বলে, তুমি শিশুয়ানকে ওর সাথে কেন যেতে দিলে? তুমি কি জানো না আজকালকার ছেলে মেয়েদের একলা ছাড়তে নেই? যাও গিয়ে ওদের উপরে নজর রাখো। এদিকে লুও শিশুয়ানকে পুরনো কথা মনে করাচ্ছিল, কিন্তু শিশুয়ান তো আর ইয়াওজুর আসল বোন ছিল না, তো ওর ছাই কিছু মনে আসবে। শিশুয়ান তখন বুদ্ধি করে লুওকে মিথ্যা কথা বলে যে ওর স্মৃতিশক্তি চলে গিয়েছে। এরপর শিশুয়ান কথা ঘোরানোর জন্য লুওকে বিজনেস রিলেটেড অনেক আইডিয়া দিতে থাকে। ইয়াওজু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশুয়ানের কথাগুলো মন দিয়ে শুনছিল। তখনই সেখানে ওর বাবা এসে রেগে বলে, আমি তোমাকে ওদের উপরে নজর রাখতে বলেছিলাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এটা বলেই সে ধাক্কা মেরে ইয়াওজুকে ভিতরে ঢুকিয়ে দেয়। ইয়াওজু একটু ঘাবড়ে গিয়ে বলে, আমার মনে হলো তোমাদের সাহায্যের দরকার, তাই চলে আসলাম আর কি। লুও আর শিশুয়ান মাথা নাড়িয়ে বলে, কই না তো, আমাদের কোনো সাহায্যের দরকার নেই। পরের দিনে রাতে শিশুয়ান সবার জন্য খাবার বানায়। আসলে শিশুয়ান এসব করেছিল যাতে সে এই ফ্যামিলির সাথে একটা ভালো বন্ড তৈরি করতে পারে। ইয়াওজো মনে মনে ভাবে, এই বুনো মেয়েটা এসব করে আসলে আবার কি যাওয়ার ধান্দা করছে কে জানে। তখনই শিশুয়ান ইয়াওজোর বাবাকে বলে, বাবা আমি আমাদের দোকানে ডেপুটি হতে চাই। এটা শুনে ইয়াওজো তো রেগে যায় আর এর জন্য মানা করে, কিন্তু ইয়াওজোর বাবা এতে পারমিশন দিয়ে দেয়। পরের দিনে ওরা দুজন দোকানের ভিতরে একসাথে আসে। ইয়াওজো হঠাৎই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শিশুয়ান ওকে ধরে ফেলে এবং পরে ওকে কিছু টক খেতে দেয়। ইয়াওজো একদম ঠিক হয়ে যায়। শিশুয়ান বলে, আমি যেহেতু ডেপুটি তো তুমি আমাকে কোনো কাজ দেবে না? এতে ইয়াওজো শিশুয়ানকে একটা বই পড়ার জন্য দেয়। এই বইটাতে ডেপুটি হওয়ার জন্য যে নিয়মকানুনগুলো লাগবে সবগুলো লেখা ছিল। শিশুয়ান বইটা দেখে বলে, এখন কি আমাকে এই সব নিয়ম ফলো করতে হবে? ইয়াওজো বলে, হ্যাঁ। এরপর যখন শিশুয়ান নিচে যায় তখন দোকানে কোনো কর্মী ওর সাথে ঠিকভাবে কথা বলছিল না। এটা দেখে শিশুয়ান সবার সাথে ভাব করার জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার পরে সবাই শিশুয়ানের উপরে খুশি হয়ে যায় আর ওর সাথে ঠিকভাবে কথা বলতে থাকে। তখনই সেখানে ইয়াওজু চলে আসে। ইয়াওজু শিশুয়ানকে বকা দিয়ে বলে, তুমি আমাদের দোকানে এই ধরনের খাবার আনতে পারো না, এরপর থেকে এমন করলে তোমাকে শাস্তি পেতে হবে। শিশুয়ান এতে ভয় পেয়ে যায় এবং বলে, ঠিক আছে আমি আর করব না। কিছুক্ষণ পরে দোকানে লুও আসে। লুও দেখে যে সব কর্মীরা বারবার টয়লেটে যাচ্ছে। এটা দেখে লুও জিজ্ঞেস করে, এদের কি হয়েছে? শিশুয়ান বলে, আমি যে খাবার নিয়ে এসেছিলাম সেটা খেয়ে এদের এই অবস্থা হয়েছে। তখনই দেখা যায় ইয়াওজোর অবস্থাও কিছু ঠিক নেই। ইয়াওজোর পেটেও তো ব্যথা হচ্ছিল। তো এটা দেখে শিশুয়ান বুঝে যায় যে ইয়াওজো লুকিয়ে ওর খাবার খেয়েছে। শিশুয়ান বলে, তার মানে তুমিও কি আমার খাবার খেয়ে ফেলেছো? যেহেতু ইয়াওজোর অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই এরপর লুও আর শিশুয়ান দোকানের কাজ করতে থাকে। আমরা দেখি শিশুয়ান এবং লুও নাটক করে মেকআপ প্রোডাক্ট বিক্রি করছিল। শিশুয়ান এমন নাটক করছিল যেন ওর মুখে অনেক দাগ, আর লুও সে ওকে মেকআপ লাগিয়ে দেয়। মেকআপ লাগানোর পরে শিশুয়ান দেখতে খুব সুন্দর লাগছিল। এটা দেখে আশেপাশের সব মেয়েরা তো এই মেকআপ প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যায় এবং শিশুয়ানের সব প্রোডাক্টও নিমেষেই বিক্রি হয়ে যায়। দূরে দাঁড়িয়ে ইয়াওজো সব দেখছিল এবং ও বেশ অবাক হয়ে যায় যে শিশুয়ান কত সহজে সব মাল বিক্রি করে দিল। এরপর ইয়াওজু শিশুয়ানকে নিজের কাছে ডাকে এবং ওকে গুড ম্যানার্স শেখাতে শুরু করে। তার উপর ও শিশুয়ানকে অনেকগুলো বই পড়ার জন্যও দেয়। শিশুয়ান হাত দিয়ে খাবার খেত, তাই ইয়াওজো ওকে চপস্টিক্স ইউজ করা শেখায়, কিন্তু শিশুয়ান বারবার সব জিনিসে ভুল করছিল। তো এটা দেখে ইয়াওজো রেগে গিয়ে ওকে বকা দেয়। শিশুয়ান বলে, তোমার বাবা অলরেডি আমাকে বলেছে যে আমি যেমন আছি তেমনই ঠিক আছি। ইয়াওজো এতে বলে, তুমি ইয়াও ফ্যামিলির মেয়ের পদে আছো, তো তোমাকে ম্যানার্স আর ডিসিপ্লিনে থাকা উচিত।
আর এসব আমি তোমার ভালোর জন্যই তোমাকে শেখাচ্ছি, তাই চুপচাপ শেখো। পরের সিনে আমরা দেখি সিশুয়ান ইয়াওজুকে ফলো করে একটি ব্রথলে পৌঁছে যায়। সিশুয়ান ভাবে ইয়াওজু নিশ্চয়ই এখানে কোনো মেয়ের সাথে ফুর্তি করতে এসেছে। তাই সিশুয়ান বলে, আমি তো আগে থেকেই জানতাম যে এ 1 নম্বরের একটা লম্পট ছেলে। ইয়াওজু এদিকে ব্রথলের মালকিনের সাথে মেকআপের ব্যাপারে কথা বলছিল এবং সিশুয়ান সেগুলো আড়ি পেতে শুনছিল। তখনই হঠাৎ করে নিচ থেকেই দরজা খুলে যায় আর সিশুয়ান ধরা পড়ে যায়। ব্রথলের মালকিন বলে, এই মেয়েটা কে? ইয়াওজু বিরক্ত হয়ে বলে, মাফ করবেন, ও আমার সার্ভেন্ট, আমি ওকে এখনও ঠিকভাবে ডিসিপ্লিনে আনতে পারিনি। এরপর ইয়াওজু ওখান থেকে বেরিয়ে আসে। সিশুয়ান বলে, আই এম সরি, আমি তোমার রোমান্টিক মিটিংটা খারাপ করে দিলাম না তো? ইয়াওজু রেগে বলে, বাজে কথা বন্ধ করো, আমি ওখানে কাজের জন্য গিয়েছিলাম। এরপর যখন ওরা দুজনে নিজেদের শপে ফিরে আসে তখন ওদের শপে অনেক কাস্টমার ছিল, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সব কাস্টমার তো পাশের শপে চলে যায়। ইয়াওজু এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, ওই শপে এমন কি বিক্রি করা হচ্ছে যে ওরা সব চলে গেল? আমাদের ওই স্টোরে গিয়ে দেখা উচিত যে ওরা কি এমন জিনিস বিক্রি করছে। এরপর ওরা ওই দোকানে যাওয়ার জন্য ছদ্মবেশ নিতে থাকে। যখন সিশুয়ান ইয়াওজুর মেকআপ করে দিচ্ছিল তখন ওদের দুজনের চোখাচোখি হয়। এরপর তো ওরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে যায়। তখনই সেখানে লুও চলে আসে, এতে ওরা একটু ইন্টারাপ্ট হয়। পরের সিনে ওরা পাশের দোকানে স্টোরে আসে। লুও ওখানকার কিছু মালপত্র দেখে চিনতে পারে আর বলে, মনে হচ্ছে এরা আমাদের প্রোডাক্ট কপি করেছে। এটা শুনে সিশুয়ান তো ভয় পেয়ে যায়। এ থেকে আমরা জানতে পারি যে মিস্টেরিয়াস লোকটা যাকে আমরা শুরুতে দেখেছিলাম সিশুয়ানের সাথে কন্ট্রাক্ট করতে, সে আর কেউ নয় বরং এই পাশের দোকানদার। তখনই সেখানে ওই দোকানদার চলে আসে আর সে প্রথম দেখায় তো ইয়াওজুকে চিনে ফেলে, কিন্তু তারপরও সে এমন নাটক করে যেন সে ওদেরকে চিনতেই পারেনি। সে এদের ফরেনার ট্রিট করে আর নিজের স্টোরে কিছু প্রোডাক্ট কিনতে বলে। সিশুয়ান মানা করে দেয়। সিশুয়ান নিচে পড়ে যাচ্ছিল, তখনই ইয়াওজু ওকে বাঁচিয়ে নেয়। ইয়াওজু বলে, আমরা এক্সপোজ হতে চলেছি, তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। ওরা যখন এখান থেকে যাচ্ছিল তখন দোকানদারের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, এই মেয়েটা আমাদের মাল চুরি করেছে। সিশুয়ান বলে, আমি কিছুই চুরি করিনি। সিশুয়ান নিজেকে প্রমাণ করতে নিজের ব্যাগ খালি করে দেখায়, কিন্তু তখন সত্যি তাতে একটি প্রোডাক্ট ছিল। সিশুয়ান বলে, আমি সত্যি এটা করিনি। তখন ওর মনে পড়ে যে এই মেয়েটাই ওর ব্যাগে এই প্রোডাক্টটা লুকিয়ে রেখেছিল। সিশুয়ান মেয়েটিকে চেঁচিয়ে বলে, তুমি ছিলে না যে আমার ব্যাগে এই জিনিসটা রেখেছো লুকিয়ে? দোকানদার বলে, ও আমার শপের অ্যাসিস্ট্যান্ট, তাহলে ও কেন নিজের স্টোরের মাল চুরি করবে? তার উপরে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে চুরি তুমি করেছো, তো এখন তোমাদেরকে জেল খাটতে হবে। ইয়াওজু বলে, এর কোনো দরকার নেই, আমি টাকা পে করে দিচ্ছি। তো ইয়াওজু কিছু টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কিনে নেয়। সিশুয়ান ইয়াওজুকে বলে, তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? ওই চুরি সত্যি আমি করিনি। কিন্তু ইয়াওজু ওর একটি কথাও বিশ্বাস করে না আর বলে, যখন থেকে তুমি আমার স্টোরে এসেছো তখন থেকেই তুমি অদ্ভুত বিহেভ করছো, তার উপরে আজকে তো তুমি সব সীমা পার করে দিয়েছো। এরপর আমি তোমার উপরে কি করে বিশ্বাস করি? সিশুয়ান বলে, হ্যাঁ আমি এমনই, তোমার যদি আমার উপরে বিশ্বাস না থাকে তাহলে আমার আর কি করার? ইয়াওজু রেগে বলে, তোমার তো শুধু টাকার চিন্তা, আমার পরোয়া তোমার কবেই বা ছিল। এ কথা শুনে সিশুয়ানের খুব বেশি খারাপ লাগে, তাই ও ইয়াওজুর সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং লুয়োর সাথে দেখা করতে চলে যায়। লুয়ো ওকে বলে, ওরা যে নিউ প্রোডাক্ট লঞ্চ করেছে ওটা তো আমাদের স্টোরের, কিন্তু কে জানে ওই দোকানদারের কাছে কোত্থেকে এলো। সিশুয়ান বলে, তুমিও কি আমাকে চোর মনে করো? লুয়ো বলে, কই না তো, দেখো ইয়াওজু ছোটবেলা থেকেই এমন, ওর হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তো তুমি ওর কথায় বেশি কষ্ট পেও না। তবে হ্যাঁ, ইয়াওজু যদি তোমাকে বুলি করে তবে তুমি তোমার ফিউচার হাজবেন্ড মানে আমাকে ডাকতে পারো, আমি ওকে ইচ্ছা মতো শিক্ষা দিয়ে দেব। তখনই সেখানে ইয়াওজু আসে এবং সিশুয়ানকে বলে, চলো আমাদের বাড়ি যেতে হবে। তো এরপর ওরা দুজনে ক্যারেজে করে যেতে শুরু করে। ইয়াওজু সিশুয়ানের থেকে সেই টক ফলটা খেতে চায়, তবে সিশুয়ান তো ইয়াওজুর উপরে অনেক বেশি রেগেছিল, তাই ইয়াওজুর দিকে টক ফলটা ছুঁড়ে মারে। ইয়াওজু বলে, তুমি ভুল করেছো আর আমি তোমার উপরে রেগে আছি, তো তোমার কি আমাকে সরি বলা উচিত না? সিশুয়ান বলে, তুমি একটু বেশিই ভাবছো, আমি কেন তোমাকে সরি বলতে যাব? তখনই ক্যারেজে ঝাঁকুনি দেয় এবং ওদের দুজনের চুল একে অপরের সাথে আটকে যায়। সিশুয়ান ইয়াওজুর হেয়ারপিন বের করে নিজের চুল ছাড়ায়
যেটাতে ইয়াওজুর চুলে তো অনেক ব্যথা লেগেছিল। ইয়াওজু এতে রেগে মাঝ রাস্তায় শিশুয়ানকে ছেড়ে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুয়ানের কাছে ওই দোকানদারের মেসেজ আসে যে আজকাল তুমি ইয়াওজুর সাথে একটু বেশি মেলামেশা করছো। তুমি কি তোমার বাবার ঋণের কথা ভুলে গেছো? শিশুয়ান তো এটা দেখে ঘাবড়ে যায় আর নতুন প্ল্যান করতে থাকে কি করে প্রোডাক্ট রেসিপি চুরি করা যায়। এরপর রাত হতেই শিশুয়ান ইয়াওজুর রুমে খাবার নিয়ে আসে যাতে ও কোনো নতুন প্রোডাক্ট চুরি করতে পারে। সেখানে তল্লাশি করতে করতে হঠাৎ ও একটি গোপন রুমে চলে যায় যেখানে মেকআপের অনেক মালপত্র রাখা ছিল। মানে এই রুমেই ইয়াওজু নিজের মেকআপ এক্সপেরিমেন্ট করত। এটা দেখে শিশুয়ান ভাবে কে জানে এসব কিছুর দাম কত হবে। পিছন থেকে তখন ইয়াওজু বলে এসব কিছুর দাম তোমার ধারণারও বাইরে। তো ইয়াওজুকে হঠাৎ এখানে দেখে শিশুয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ঠিক ইয়াওজুর উপরে গিয়ে পড়ে। ইয়াওজু ব্যথা পেয়ে চিল্লিয়ে ওঠে। শিশুয়ান বলে দেখো তুমি কিছু ভুল বুঝো না, আমি তো তোমাকে এখানে খাবার দিতে এসেছিলাম, কিন্তু আমি ভুল করে এই রুমে ঢুকে পড়েছি এবং তোমার সিক্রেট রুমটার সম্পর্কে আমি জেনেও গিয়েছি। এরপর ওরা ওই রুমের দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ ছিল। শিশুয়ান বলে তার মানে কি আমাকে সারা রাত তোমার সাথে এখানে থাকতে হবে? ইয়াওজু বলে দেখো তুমি একটু বেশি ভাবছো, তোমার মতো মেয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তো নিজের মাথায় এসব খামখেয়ালি চিন্তা বানানো বন্ধ করো। ইয়াওজু নিজের গায়ে ব্যথা পেয়েছিল তাই শিশুয়ান ওর আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। ইয়াওজু বলে আমি তোমার স্যালারি কমিয়ে দেব। এটা শুনে শিশুয়ান বলে কিন্তু কেন? ইয়াওজু বলে প্রথমত তুমি আমার পারমিশন ছাড়াই আমার রুমে ঢুকে পড়েছ, দ্বিতীয়ত তুমি রুমে তো এসেছই, সাথে সিক্রেট রুমেও ঢুকে পড়েছ, আর তৃতীয়ত তোমার কারণেই আমি এই রুমে আটকে আছি। শিশুয়ান রেগে বলে যদি তোমার আমাকে নিয়ে এতই প্রবলেম থাকে তাহলে আমি তোমার থেকে এতটাই দূরে থাকবো। ইয়াওজু বলে ঠিক আছে, ওখানেই বসে থাকবে, এখানে আসার দরকার নেই। তবে এরপর ইয়াওজু ঘুমিয়ে পড়লে ইয়াওজুর ঠান্ডা লাগছিল, তো এটা দেখে শিশুয়ান কম্বল দেওয়ার জন্য যায়। কিন্তু যখন ওকে টাচ করে তখন ও বুঝতে পারে যে ইয়াওজুর জ্বর এসেছে। ইয়াওজু ঘুমের ঘরে বিড়বিড় করে বলে জঙ্গলি মেয়ে, এখান থেকে কোনো কিছু চুরি করো না আবার। এটা শুনে শিশুয়ানের রাগ হয় এবং ওকে বালিশ দিয়ে মারার কথা ভাবে, কিন্তু পরে ওর মায়া হয় এবং ও সারা রাত ইয়াওজুর খেয়াল রাখে। এরপর মাঝরাতে ইয়াওজু যখন ঘুম থেকে ওঠে আর বুঝতে পারে শিশুয়ান ওর এত খেয়াল রেখেছে, তখন ও শিশুয়ানকে ধন্যবাদ জানায়। শিশুয়ান বলে তোমার ধন্যবাদ আমার লাগবে না, তুমি আগে আমাকে সরি বলো। ইয়াওজু জিজ্ঞেস করে সরি কেন বলবো? শিশুয়ান বলে দেখো আমি কোনো চুরি করিনি, বরং তুমি আমাকে ভুল বুঝেছ, তার উপরে অনেক অপবাদও দিয়েছ, সেগুলো তো আমি মুখ বুঝে সহ্য করব না। ইয়াওজু বলে ঠিক আছে, আমি তোমার উপরে সন্দেহ করেছি, প্লিজ এই কারণে আমাকে ক্ষমা করে দাও। এটা দেখে শিশুয়ান খুশি হয়ে যায় এবং চেয়ারে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ইয়াওজু দেখে যে এখানে অনেক বেশি ঠান্ডা, তাই ও শিশুয়ানকে নিজের কম্বল দিয়ে ঢেকে দেয়। কিন্তু পরে ইয়াওজু নিজেরই ঠান্ডা লাগছিল, তাই ইয়াওজু মনে মনে ভাবে কেন যে মাতব্বারি করে নিজের কম্বলটা ওকে দিতে গেলাম। যাই হোক, এরপর ও নিজেও শিশুয়ানের পাশে শুয়ে পড়ে। সকাল সকাল লুও এসে ওদের দুজনকে ঘুম থেকে তোলে এবং বলে যে ইয়াওজুর বাবা তোমাদের দুজনকে দেখা করার জন্য ডেকেছে। শিশুয়ান আসলে ইয়াওজুর সাথে একই সাথে শুয়েছিল, তাই ওর অস্বস্তি হতে থাকে আর ও ইয়াওজু থেকে দূরত্ব বজায় রাখতে থাকে। ইয়াওজু ভাবে এই জঙ্গলি মেয়ের বিহেভ এত অদ্ভুত কেন। এরপর ওরা দুজনে বাবার কাছে যায়। বাবা শিশুয়ানকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কোথায় ছিলে? লো বলে ওরা দুজনেই তো কাল রাতে ওই সিক্রেট রুমে বন্ধ হয়ে গিয়েছিল। এটা শুনে বাবা ইয়াওজুকে বকা দেয় আর বলে খবরদার, এরপর থেকে তুমি নিজের বোনকে এরকম ঠান্ডা ঘরে নিয়ে যাবে না, যদি ওর শরীর খারাপ করে তাহলে কি হবে। খাওয়ার সময় লু শিশুয়ানকে একটু বেশি ভালোভাবে ট্রিট করছিল, মানে ও শিশুয়ানের উপরে লাইন মারার চেষ্টা করছিল। তো এটা দেখে শিশুয়ান ওকে সাইডে নিয়ে যায় এবং বলে দেখো আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু এই পছন্দ শুধু এই কারণে যে আমি অনেক ফানি, কিন্তু দেখো এমন কিছুই না, আমি খুব বোরিং একজন পার্সন। লো বলে আমি তোমাকে এজন্য পছন্দ করি না যে তুমি ফানি, আমি তোমাকে নিয়ে সত্যি সিরিয়াস। এই কথা শোনার পরে শিশুয়ান ইমপ্রেস হয়ে যায়। ওখানে ইয়াওজু আসছিল এবং ও ওদের কথার মধ্যে শুধু ভেরি হ্যাপি কথাটুকুই শুনতে পায় এবং ও এটার মানে অন্য কিছুই বুঝিয়ে নেয়। পরের দিনে ইয়াওজু খুব বেশি বিরক্ত হচ্ছিল, তো ওকে বিরক্ত হতে দেখে শিশুয়ান জিজ্ঞেস করে তোমার কি কিছু হয়েছে?
ইয়াওজু বলে, তুমি আমার পরোয়া কেন করছো? যাও না, নিজের খুশি খোঁজো গিয়ে ওই লুয়োর কাছে। মানে আমাদের নায়ক বাবাজি এখানে জেলাস ফিল করছে। সিসুয়ান ভাবে একে জিজ্ঞেস করাই বেকার, এ সব কথারই উল্টো উত্তর দেয়। এরপর ইয়াওজু ব্রথেলের সেই মালকিনের সাথে দেখা করতে যায়। মালকিন ওকে বলে, পারফরমেন্সের সময় এই মেয়েটির মুখ খারাপ হয়ে গেছে, তো আপনি কি ওর মুখের জন্য কিছু করতে পারেন? যদি আপনি ওর এই দাগটা ঢাকতে সফল হন, তবে আমি আপনার সাথে কন্ট্রাক্টে সাইন করব। ইয়াওজু ওই মেয়ের মুখের জন্য কি করবে তার কোনো আইডিয়াই পাচ্ছিল না। মানে ওর মাথায় কোনো আইডিয়াই আসছিল না যে কি করে দাগ ঢাকবে। তখনই সিসুয়ান নিজের মেকআপ বক্স নিয়ে সেখানে চলে আসে। কিছুক্ষণ পরে ওই মেয়ের পুরো মেকআপ করে দেয়। মানে সিসুয়ান অনেক সুন্দর করে সেই দাগটা ঢেকে দিয়েছিল, যেটা দেখে মালকিন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তোমার এই টেকনিকটা আমার খুব পছন্দ হয়েছে। তাই তিনি তখনই কন্ট্রাক্টে সাইন করতে যায়। কিন্তু তখনই মাঝখানে দোকানদার চলে আসে আর মালকিনকে বলে, বছরের পর বছর ধরে আমি তোমাকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি, তো তুমি হুট করে অন্যদের সাথে কিভাবে কন্ট্রাক্টে সাইন করতে পারো? উপরন্তু আমাদের এই কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি। কিন্তু মালকিন ইয়াজুর সাথে কন্ট্রাক্টে সাইন করতে চাচ্ছিল। তো দোকানদার তখন সিসুয়ানকে ইশারায় হুমকি দেয়, এখনই ওনাকে আটকাও, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সিসুয়ান এতে ভয় পেয়ে যায়। সিসুয়ান মালকিনকে বলে, দেখুন আপনি ওনার পুরনো কাস্টমার, তো আপনার কোনো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর যেখানে মেকআপের কথা, আমি তো শুধু ওই মেয়েটাকে একটু সাহায্য করে দিয়েছি মাত্র, এর জন্য কন্ট্রাক্ট সাইন করতে হবে না। মালকিন সিসুয়ানের এই জবাবে ওর উপরে আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তো তখন তিনি আরও বেশি করে সিসুয়ানের সাথে কন্ট্যাক্টটা করতেই চাচ্ছিল। তাই তিনি উপায় না পেয়ে দোকানদার এবং ইয়াওজু দুজনের সাথে কন্ট্যাক্টে সাইন করবে বলে জানায়। পরের সিনে আমরা সিসুয়ানকে দেখতে পাই যে তখন ভাবে আজকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল, তাই সবার জন্য জংজি কেনা উচিত। তো জংজি হচ্ছে চাইনিজদের একটা ট্র্যাডিশনাল খাবার, যেটা ওরা ড্রাগন বোট ফেস্টিভ্যালে খেয়ে থাকে। সিসুয়ান যখন খাবার নিয়ে বাড়িতে আসে এবং সবাইকে সার্ভ করে, তখন ইয়াওজু আর ওর বাবা দুজনেই খাবার না খেয়ে ওখান থেকে চলে যায়। মনে হচ্ছিল কোনো এক কারণ নিয়ে ওরা এই জংজি দেখে খুবই মন খারাপ করেছে। সিসুয়ান অবাক হয়ে যায় যে এদের হঠাৎ কি হলো। সিসুয়ান ইয়াওজুর সাথে কথা বলার জন্য যায়, তবে ইয়াওজু তো নিজের রুমেই ছিল না। সিসুয়ান এতে ওকে খোঁজার জন্য বের হয়। তখন ও ইয়াওজুকে একটি মদের দোকানে দেখতে পায়। ইয়াওজু অনেক নেশা করেছিল এবং দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও ছিল না। তো সিসুয়ান ওকে কাঁধে তুলে নিয়ে যেতে শুরু করে, যার কারণে সিসুয়ানের বেশ কষ্টও হচ্ছিল। সিসুয়ান বলে, দেখে নিও, আমি এই কাজের জন্য এক্সট্রা টাকা নেব। ইয়াওজু বলে, সবসময় শুধু তুমি টাকা টাকা কেন করো? এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 10 বছর আগে ড্রাগন বোট ফেস্টিভ্যালের দিনে এই দুই ভাই বোন ঘুরছিল, মানে ইয়াওজু আর ইয়াওজুর বোন। ইয়াওজু নিজের বোনকে এক জায়গায় বসিয়ে রেখে জংজি আনতে চলে গিয়েছিল এবং তখনই ওর বোন হারিয়ে যায়। বর্তমানে ইয়াওজু বলে, এসব আমারই দোষ ছিল, আমি আমার বোনের ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি, আমার কারণেও হারিয়ে গিয়েছিল। নেশার ঘরেও সব কিছুই আসলে সিসুয়ানকে বলে দিয়েছিল। সিসুয়ান ভাবে, আচ্ছা এই কারণেই তোমার বাবা তোমাকে এত অপছন্দ করে, আর এটাই কারণ ছিল যে আমার আনা জংজি তোমরা দুজনেই খাওনি। এরপর সিসুয়ান ইয়াওজুকে বাড়িতে নিয়ে আসে এবং ঘুমানোর আগে ওকে হ্যাংওভার স্যুপ খাওয়ায়। পরের দিন স্টোরে লুও এসেছিল। লুও সিসুয়ানের সাথে একটু বেশি ঘষাঘষি করছিল এবং বারবার ওকে টাচ করছিল। তো এটা দেখে ইয়াওজুর একদমই ভালো লাগে না। ইয়াওজু সিসুয়ানকে ইশারা দিয়ে বলে, ও থেকে দূরে থাকো। সিসুয়ানও ঠিক সেটাই করে, কিন্তু লুও তো ওদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। এটা দেখে ইয়াওজু লুওকে বলে, আমার মনে হয় তোমার এখন বাড়ি যাওয়া উচিত। এরপর আমরা দেখি সিসুয়ান ইয়াওজু এবং তার বাবার মধ্যে মিল করিয়ে দেয় এবং তার এই আইডিয়া কাজও করে। ড্রাগন বোট ফেস্টিভ্যাল পালনের সময় সিসুয়ান যখন স্পার্কেল নিয়ে খেলছিল, তখন ও ইয়াওজুকে বলে, তুমিও আমার সাথে খেলো। ইয়াওজু প্রথমে বলে, এসব তো বাচ্চাদের খেলা, আমি এসব খেলা খেলতে পারবো না। কিন্তু পরের মুহূর্তে আমরা দেখতে পাই সিসুয়ানের সাথে ইয়াওজুও তো ফুলঝুরি নিয়ে খেলতে শুরু করেছে। এই তিনজন খুব খুশি ছিল, কিন্তু বলে না যে খুশি বেশি দিন টেকে না। দোকানদার সিসুয়ানকে কিডন্যাপ করে নেয় এবং বলে, মনে হচ্ছে তুমি তোমার বাবার কথা ভুলে গেছো। আমি তোমাকে অলরেডি 3 মাস সময় দিয়েছিলাম, কিন্তু তুমি কিছুই করনি। সিসুয়ান ভয় পেয়ে যায়
এবং বলে আমাকে আর 1 মাস সময় দিন, আমি ইয়াওজু সমস্ত সিক্রেট রেসিপি আপনাকে চুরি করে এনে দেব। দোকানদার প্রথমে এতে রাজি হতে চায় না, কিন্তু সিসুয়ান অনেক অনুরোধ করছিল, যার কারণে দোকানদার বলে ঠিক আছে, তোমাকে এটা করতে হবে, আর যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমার বোনকে কিন্তু আমি ছাড়বো না। আসলে সিসুয়ানের একটা ছোট বোনও ছিল, যার বিষয়ে তোমরা একেবারে লাস্টে গিয়ে জানতে পারবে। তো এখন আমি তার বিষয়ে কিছু নাই বলি, পরের সিনে যাওয়া যাক। অন্যদিকে ইয়াওজু ভাবছিল যে সিসুয়ান হঠাৎ কোথায় চলে গেল। ওখানে ব্রথেলের মালকিন ওই মেয়েটিকে নিয়ে স্টোরে আসেন। তিনি যখন সেখানে সিসুয়ানকে দেখতে পায় না, তখন রেগে বলে, যদি তোমার স্টোরে ওই মেয়েটি না থাকে তবে আমি তোমার সাথে কোনো কন্ট্রাক্টে সাইন করব না। ইয়াওজু বলে, এই মেয়েটির মেকআপ আমি করে দিচ্ছি। কিছুক্ষণ পরে ইয়াওজু ঠিক সিসুয়ানের মতো করেই ওর মেকআপ করে দেয়। এটা দেখে ব্রথেলের মালকিন খুশি হয়ে যায়। এরপর তারা চলে যাওয়ার পরে ইয়াওজু ভাবে যে অনেক দেরি হয়ে গেল, কিন্তু সিসুয়ান এখনও ফিরল না। ও সিসুয়ানের স্টাডি রুমে গিয়ে দেখে সিসুয়ান অনেকগুলো নোট বানিয়ে রেখেছে। ওইসব নোটে সিসুয়ান ইয়াওজুর অনেক বদনাম করেছিল, যে ইয়াওজু সবসময় সিসুয়ানের টাকা কাটে, স্যালারি বাড়ায় না, উপরন্তু সবসময় ওকে চোখ রাঙায়। ইয়াওজু ওই সব নোট পড়ে এবং ভাবে, আমি কি সত্যি এত খারাপ? তখনই সেখানে লুও আসে। লুও খুব খুশি ছিল। ইয়াওজু ওকে জিজ্ঞেস করে, ধরো তোমার ওয়াইফ যদি কোথাও চলে যায় তবে তুমি কি করবে? লুও বলে, সিসুয়ান কোথায় চলে গেছে? নিশ্চয় তুমি ওকে কিছু বলেছো, তাই না? তুমি ওকে আবারও বুলি করেছো? ইয়াওজু বলে, আমি আবার সিসুয়ানের কথা কখন বললাম? তুমি এর মধ্যে সিসুয়ানকে কেন টানছো? লুও উত্তরে বলে, কারণ সিসুয়ানই তো আমার ওয়াইফ, আর তুমি বললে আমার ওয়াইফ কোথায় চলে গেলে আমি কি করব? ইয়াওজু বলে, প্রথমত আমি সিসুয়ানের কথা বলিনি, আর দ্বিতীয়ত সিসুয়ান তোমার ওয়াইফও না। আমি শুধু তোমাকে ইমাজিন করতে বলেছি যে তোমার ওয়াইফ যদি কোথাও চলে যেত তাহলে তুমি কি করতে। লো বলে, সিসুয়ান আমার ওয়াইফ না ঠিকই, কিন্তু হবে তো, মানে ভবিষ্যতে ওই তো আমার বউ হবে। ইয়াওজু এবার অনেকটা রেগে যায় আর বলে, আমি স্পেসিফিক কারোর কথা বলছি না, শুধু তোমাকে ইমাজিন করতে বলছি। এরপর ইয়াওজু নিজের বাড়িতে ফিরে আসে। সিসুয়ান বাবার জন্য চিকেন স্যুপ বানিয়েছিল। ওকে দেখে ইয়াওজু স্বস্তি পায়। সিসুয়ান বলে যে আমি বেস্ট মার্কেট থেকে চিকেন কিনতে গিয়েছিলাম, কারণ বাবা আমার বানানো চিকেন স্যুপ খুব পছন্দ করে। ইয়াওজু তখন টেবিলের উপরে রাখা স্যুপের বাটি নিজের দিকে টেনে নেয় আর নিজেই সব স্যুপ খেতে থাকে। বাবা ভাবে ওর আবার কি হয়েছে। সিসুয়ান বলে, বাবা স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি এখনই খাওয়া শুরু করুন। এতে ইয়াওজুর বাবা স্যুপ খায়, তবে স্যুপ খাওয়ার পরে তার রিয়াকশন কিছুটা এমন ছিল, আসলে আমাদের সিসুয়ান তো আর ভালো রান্না করতে পারতো না। তবে ইয়াওজু তো একের পর এক বাটি স্যুপ সাবার করে দেয়, যেটা দেখে ওর বাবা অনেক অবাক হয়ে যায়। পরের দিন সিসুয়ানের জন্য ইয়াওজু একটি গিফট নিয়ে এসেছিল, কিন্তু ও চিন্তায় পড়ে যায় এই গিফটটাও কিভাবে দেবে। ইয়াওজু দরজায় নক করে। সিসুয়ান ভাবে, জানি না ও আমাকে কি দিতে চায়, কিন্তু যদি ও জেনে যায় যে আমি ওর সিক্রেট রেসিপি চুরি করতে এখানে এসেছি তবে কি হবে। যাই হোক, ওরা আমার সাথে বেশি অ্যাটাচ হওয়ার আগেই আমাকে নিজের কাজ করে এখান থেকে জলদি পালিয়ে যেতে হবে। ইয়াওজু সিসুয়ানকে বলে, আমি তোমার গিফটটা দরজায় বাইরে রেখে দিয়েছি, ওটা নিয়ে নিও। ইয়াওজু যাওয়ার পরে সিসুয়ান গিফটটা নেয়, যেখানে খুব সুন্দর একটি ড্রেস ছিল। সিসুয়ান ভাবে, ও আমার প্রতি এত অ্যাফেকশন দেখাচ্ছে আর আমি ওর পিঠে ছুরি মারার ট্রাই করছি। এটা ভেবে সিসুয়ানের খারাপ লাগতে থাকে। অন্যদিকে ইয়াওজু সিসুয়ানের জন্য ওয়েট করছিল। সিসুয়ান সেখানে আসলে ইয়াওজু ওকে দেখে বলে, তুমি পুরনো কাপড় কেন পরেছো? আমি তোমাকে যে গিফট দিয়েছি তা কি তোমার পছন্দ হয়নি? সিসুয়ান বলে, ড্রেসটা খুবই সুন্দর, তাই আমি সেটা কাজের জায়গায় পরে নোংরা করতে চাই না। এরপরে ইয়াওজু নিজের প্রাণের চেয়ে প্রিয় একটি ফ্লাওয়ার পট সিসুয়ানকে গিফট হিসেবে দেয়। সিসুয়ান যে গ্রাম থেকে এসেছে সেখানে এই ফ্লাওয়ার পট দেওয়া মানে অশুভ মানা হয়, তাই সিসুয়ান মুখ বাঁকিয়ে ওই পটটি ওখানে ফেলে রেখেই চলে যায়। ইয়াওজু এটা দেখে ভাবে, আমি ওর জন্য কত কিছু করছি আর ও আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। এরপর ইয়াওজু সিসুয়ানের কাছে একটি নিউ এবং অনেক বড় প্রজেক্ট নিয়ে যায় আর বলে, তুমি যদি আমাকে হেল্প করো তবে আমি তোমার স্যালারি 3 গুণ বেশি করে দেব। সিসুয়ান ভাবে, 3 গুণ বেশি টাকা মানে তো বাবার সব ঋণ শোধ হয়ে যাবে, তখন আমাকে আর কোনো চুরিও করতে হবে না। সিসুয়ান ঠিক করে তাহলে ও ইয়াওজুকে আর ধোকা দেবে না, তাই সিসুয়ান এতে রাজি হয়ে যায়।
পরের সিনে সিশুয়ান ইয়াওজুর ওপরে মেকআপ ট্রাই করছিল। মেকআপ লাগানোর পরে ও বলে যে এতে তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ইয়াওজু ওকে নিজের কাছে টেনে নিয়ে বলে, যদি তাই হয় তবে তুমি ক্লোজলি দেখতে পারো। ওরা একে অপরের চোখের দিকে তাকিয়েছিল। তখনই সার্ভেন্ট এসে ওদেরকে ডিস্টার্ব করে দেয়। কিছুক্ষণ পরে সিশুয়ান ইয়াওজুকে খুঁজতে ওর স্টাডি রুমে চলে আসে আর বলে মেকআপ লাগানোর পরে জানি না ও কোথায় চলে গেল। তখনই সিশুয়ানের ওপরে পেন্টিংয়ের বৃষ্টি হতে থাকে। সিশুয়ান দেখে এখানে সকল পেন্টিংই তো ওরই ছিল। ও এটা দেখে বেশ অবাক হয়ে যায়। তখনই সেখানে ইয়াওজু আসে এবং নিজের ভালোবাসা কনফেস করে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। সিশুয়ান বলে, আমি তো একজন অর্ডিনারি মেয়ে আর তুমি একজন শপকিপার, তো তুমি আমাকে কিভাবে পছন্দ করতে পারো? ইয়াওজু বলে, কাউকে পছন্দ করার ক্ষেত্রে স্ট্যাটাসের কোনো লেনদেন নেই। সিশুয়ান বলে, কিন্তু সবার চোখে আমরা তো ভাই বোন। ইয়াওজু বলে, চলো বাবার কাছে গিয়ে সব সত্যিটা স্বীকার করে নিই। সিশুয়ান ভয় পেয়ে যায়। ইয়াওজু বলে, আমি যা বলার বলেছি, এখন তোমার জবাব চাই যে তুমি আমাকে নিয়ে কি ফিল করো। সিশুয়ান বলে, আমি তোমাকে অপছন্দ করি না। ইয়াওজু বলে, এর মানে তুমি আমাকে পছন্দ করো। পরের সিনে সিশুয়ান দোলনায় বসে ভাবছিল যে ইয়াওজু কি সবসময় আমারই ছবি আঁকতো। তখনই ইয়াওজু পিছন থেকে এসে ওকে দোল দিতে শুরু করে, কিন্তু বাবা আবার সেখানে এসে ওদেরকে ডিস্টার্ব করে দেয়। ইয়াওজু বাবাকে ওখান থেকে কোনো মতে পাঠিয়ে দেয় এবং সিশুয়ানকে কোলে তুলে নিয়ে বলে, এখন আমাদের এমন জায়গায় যাওয়া উচিত যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ইয়াওজু ওকে কিস করতে যাচ্ছিল, তখনই সিশুয়ান বলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? ইয়াওজু বলে, তা নয় তো কি। এরপর ইয়াওজু সিশুয়ানকে নিয়ে নিজের সিক্রেট রুমে চলে আসে। ইয়াওজু বলে, আমি তোমাকে এই সিক্রেট জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এখান থেকেই আমি আমার সকল মেকআপ প্রোডাক্টের কাজ করি এবং তোমাকে আমার সিক্রেট রেসিপিগুলো শেখাতে চাই। এটা শুনে সিশুয়ান একটু ঘাবড়ে যায়। মূলত ও তো এখানে ওই সিক্রেট রেসিপিগুলো চুরি করার জন্য এসেছিল, কিন্তু এখনও সত্যি ইয়াওজুকে ধোকা দিতে চায় না। তখন ইয়াওজু ওকে সমস্ত সিক্রেট রেসিপি শেখাতে শুরু করে। এরপর ওদের মধ্যে আমরা একটি কিসিং সিনও দেখতে পাই। পরের সিনে সিশুয়ান একটি নাইটমেয়ার দেখছিল যে দোকানদার ওকে বারবার তুলে নিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে। ও ঘুম থেকে ধরপড় করে উঠে যায়। সকালে ইয়াওজু ওকে দেখতে আসে এবং বুঝতে পারে যে সিশুয়ানের তো অনেক বেশি জ্বর এসেছে। সিশুয়ান বেডে শুয়েছিল আর ইয়াওজু এবং ওর বাবা ঝগড়া করছিল। একজন বলে সিশুয়ান আমার আনা মেডিসিন খাবে, তো অন্যজন বলে আমার আনাটা খাবে। তখনই ডাক্তার এসে দুজনকে বের করে দেয় যাতে তিনি চেক আপ করতে পারে শান্তি মতো। ডাক্তার চেক আপ করে ইয়াওজু এবং বাবাকে বলে সিশুয়ান ওভার থিঙ্কিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছে। বাবা অবাক হয়ে বলে, ওভার থিঙ্কিং? ও এমন কী নিয়ে চিন্তা করছিল? ইয়াওজু বলে, জানি না। তখনই সেখানে লুও এসে হাজির হয় এবং বলে, আমি আমার ফিয়ন্সের সাথে দেখা করতে চাই। ইয়াওজু এবং বাবা ওকে ভেতরে যেতে বাধা দেয়। ইয়াওজু বলে, তুমি তো শুধু ওর ফিয়ন্সে, বিয়ে তো এখনো হয়নি, তাই তুমি ওর সাথে দেখা করতে পারবে না। তাছাড়া আমি ওর ভাই, তাই আমি ওর অনেক বেশি ক্লোজ, তুমি নও। লুও রেগে গিয়ে বলে, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। সিশুয়ান ভেতর থেকে বলে ওঠে, লুও তুমি ভিতরে আসতে পারো। এতে লুও ইয়াওজুকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে লুও সিশুয়ানের পাশে বসে তাকে একটি গিফট দেয় আর বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। আমাকে বিয়ে করলে তোমাকে আর কখনো কোনো কষ্ট পেতে দেব না। সিশুয়ান শান্তভাবে উত্তর দেয়, লুও আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবি না। লুও বলে, আমি তোমার শুধু বন্ধু নই বরং লাভার হতে চাই। সিশুয়ান বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? লুও বলে, আমাদের এনগেজমেন্টও ছোটবেলা থেকেই ঠিক হয়ে গিয়েছিল তাই। সিশুয়ান এবার বুঝিয়ে বলে, দেখো ভালোবাসায় কাউকে জোর করা যায় না, আর যদি তুমি আমাকে জোর করো তবে আমাদের মধ্যে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যেতে পারে। এটা শুনে লুও খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যেহেতু সিশুয়ানের শরীর খুব একটা ভালো ছিল না, তাই সিশুয়ানের জন্য লোটাস কেক আনতে ইয়াওজু সিশুয়ানের গ্রামে যায়। আসলে সিশুয়ান লোটাস কেক অনেক বেশি পছন্দ করত। পরের দিন ইয়াওজু লোটাস কেক নিয়ে ফিরে আসে। সিশুয়ান তো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে।
ইয়াওজু বলে, মনে হচ্ছে তুমি আমাকে খুব মিস করেছো, কিন্তু বিষয়টা একদমই তেমন ছিল না। সিসুয়ান ইয়াওজুর দিকে কোনো পাত্তা না দিয়ে ইয়াওজুর হাত থেকে কেকটি কেড়ে নিয়ে সোজা ভেতরে চলে যায়। ইয়াওজু অবাক হয়ে ভাবে, এ তো একটা থ্যাংক ইউও বলল না। তখনই সিসুয়ানের কাছে একটি তীরের সাথে বাঁধা চিঠি আসে। মূলত দোকানদারই এই চিঠিটা সিসুয়ানকে পাঠিয়েছিল, কিন্তু দূর থেকে ইয়াওজু সব কিছুই দেখে ফেলে এবং ইয়াওজুর কাছে সিসুয়ান ধরা পড়ে যায়। ইয়াওজু সিসুয়ানের উপরে রেগে যায় আর বলে, প্রথম কথা হলো তুমি আমার সিক্রেট রেসিপি অন্যকে দিয়েছ, আর দ্বিতীয় কথা হলো আমি ভুলবশত আমার সব কিছুই তোমাকে দেখিয়েও দিয়েছি। আমি এতটা বোকা কি করে হতে পারলাম? সিসুয়ান বলে, আমি তোমার সিক্রেট রেসিপি কাউকেই দেইনি। ইয়াওজু রেগে জিজ্ঞেস করে, তুমি কি শুরু থেকেই সব প্ল্যান করে এখানে এসেছিলে? সিসুয়ান মাথা নিচু করে সমস্ত কিছুই স্বীকার করে আর বলে হ্যাঁ। সিসুয়ান ক্ষমা চায়, কিন্তু ইয়াওজু বলে, আমাদের কন্ট্রাক্ট এখানেই শেষ। তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমাকে কোনোদিনও দেখতে চাই না। সিসুয়ান বলে, মানছি আমি প্রথমে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ঠকাতে চাই না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তবে ইয়াওজু ওর কোনো কথাই শোনে না এবং ওকে এখান থেকে চলে যেতে বলে। সিসুয়ানেতে কাঁদতে কাঁদতে ওর জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যায়। পথে যাওয়ার সময় সিসুয়ান দোকানদারের কিছু লোকের সাথে ষড়যন্ত্র করতে শোনে, যেখানে ওনারা ইয়াওজুর দোকানের ডাউনফল করার প্ল্যান করছিল। সিসুয়ান দ্রুত লুয়োর কাছে যায় এবং একটি চিঠি দিয়ে বলে, ইয়াওজুকে এটা দিয়ে দিও আর বলো ওর শপে বড় বিপদ আসতে চলেছে, কিন্তু প্লিজ ওকে বলো না যে আমি এই খবর দিয়েছি। আমার কথা ওকে কিছুই জানাবে না, তাহলে হয়তো এটা বিশ্বাস করবে না। লুয়ো কথা দেয়, ঠিক আছে আমি কাউকে জানাবো না। এরপর লুয়ো গিয়ে ইয়াওজুকে চিঠিটা দিয়ে দেয়। ইয়াওজু খবর পেয়ে সতর্ক হয়ে যায় এবং সমস্ত বিপদ সামলে নেয় আর লুয়োকে জিজ্ঞেস করে, দোকানদার যে সব কিছু প্ল্যান করেছিল তা তুমি কিভাবে জানলে? লুয়োর মনে হয় এখন যেহেতু সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে ইয়াওজুকে সব সত্যিটা বলেই দিই। লুয়ো বলে, আসলে সব কিছু আমাকে সিসুয়ান জানিয়েছিল। এটা শুনে ইয়াওজু তো অবাক হয়ে যায়। ইয়াওজুর এবার সিসুয়ানের জন্য অনেক খারাপ লাগতে শুরু করে। এরপর ইয়াওজুর বাবা ওর কাছে আসে এবং একটি ব্রেসলেট দিয়ে বলে, এটি তুমি সিসুয়ানকে দিয়ে দাও। ইয়াওজু বলে, মা বলেছিলেন এটা যেন আমি আমার ফিউচার ওয়াইফকে দিই। বাবা, আপনি কি জেনে গিয়েছেন যে সিসুয়ান আপনার মেয়ে নয়? বাবা হেসে বলে, আমি শুরু থেকেই জানতাম যে সিসুয়ান আমার মেয়ে না, কারণ আমার আসল মেয়ের গলায় একটি বার্থ মার্ক ছিল যা ওর নেই। ইয়াওজু অবাক হয়ে বলে, সব জেনেও আপনি কেন আমাকে কিছু বলেননি? বাবা বলে, কারণ সিসুয়ান আসার পরে আমাদের পরিবার একটা সুন্দর পরিবারের মতো লাগছিল। আমরা দুজনেই খুব খুশি ছিলাম। মেয়েটার মন খুবই পরিষ্কার, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাইও মিথ্যা বলেছে। যাও ওকে গিয়ে সব বলো যে তুমি ওকে ভালোবাসো, আমি ওকে আমার বৌমা বানাতে চাই। এটা শুনে ইয়াওজু তখনই সিসুয়ানের খোঁজে বের হয়। ওদিকে দোকানদারের লোকেরা সিসুয়ানকে কিডন্যাপ করে এবং একটি গুদাম ঘরে বেঁধে রাখে আর ইয়াওজুকে খবর পাঠিয়ে দেয়। ইয়াওজু খবর পেতেই তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। সিসুয়ান ওকে চিৎকার করে বলে, ভেতরে ট্রাপ পাতা আছে, তুমি ভেতরে এসো না, তাহলে ওদের ফাঁদে পা দিয়ে দেবে। কিন্তু ইয়াওজু তারপরও তালা ভেঙে ভেতরে ঢোকে। দোকানদার সেখানে এসে বলে, তোমাদের দুজনের জন্যই আমার সব শেষ, আজ তোমাদেরকেও শেষ করে দেব। দোকানদার একটা বোমের দড়িতে আগুন দিয়ে বাইরে গিয়ে কাউন্টডাউন শুরু করে, কিন্তু কোনো বিস্ফোরণই হয় না। আসলে ইয়াওজু আগেই সিসুয়ানকে উদ্ধার করেছে এবং বোমাটিও নিষ্ক্রিয় করে দিয়েছিল। তখনই লুয়ো সেখানে গার্ড নিয়ে এসে দোকানদারকে গ্রেপ্তার করে। এরপর ইয়াওজু সিসুয়ানকে বাড়িতে নিয়ে আসে। ইয়াওজু খোঁজ নিয়ে আগেই সিসুয়ানের বাবার ঋণের বিষয়ে জানতে পেরেছিল, তাই ও সিসুয়ানের বাবার সমস্ত ঋণও পরিশোধ করে দিয়েছিল। ইয়াওজু তখন সিসুয়ানকে সেই ব্রেসলেটটি পরিয়ে দিয়ে বলে, মা বলেছিল এটি আমার ফিউচার ওয়াইফকে দিতে, তাই এটি এখন থেকে তোমার। ওদের সব ভুল বোঝাবুঝি তো দূর হয়। ঠিক তখনই সিসুয়ানের ছোট বোন সেখানে চলে আসে কৃতজ্ঞতা জানাতে, কারণ ইয়াওজু ওদের সব ঋণ পরিশোধ করে দিয়েছে। বাবা হঠাৎ সিসুয়ানের বোনের গলায় সেই বার্থ মার্কটি দেখতে পান, যেটা ছোটবেলায় তার মেয়ের ছিল। উনি আনন্দে চিৎকার করে বলেন, এই তো আমার আসল মেয়ে। সবাই অবাক হয়ে যায়। আসলে সিসুয়ানের বাবা ছোটবেলায় ইয়াওজুর বোনকে কুড়িয়ে পেয়েছিল,
তখন থেকে উনি নিজের মেয়ের মতো করে ওকে বড় করেছে। আর সিচুয়ানের কাছে এ কারণেই সেই পেন্ডেন্টটা ছিল আর কি। তো এক কথায় বলতে গেলে এখানে সবার মনের আশাই পূরণ হয়, শুধু আমাদের লুও বাদে। লু এসে বলে, এটা কে? বাবা এতে বলে, ও হলো আমার মেয়ে আর তোমার হবু বউ। লো এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, যদি এ আপনার মেয়ে হয় তবে সিচুয়ানকে? এটাতে সবাই তখন হেসে ওঠে। এরপর সব শেষে দেখা যায় ইয়াওজো এবং সিচুয়ানের ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর দুজনে তো একসাথে বেশ হ্যাপিই ছিল। অপরদিকে লুয়োর সাথে সিচুয়ানের বোনের মানে ওর হবু বউয়ের কোনোভাবেই ভাব জমছিল না। আসলে ওদের সম্পর্কটা একটু খুনসুটি দিয়েই শুরু হতে থাকে। কে জানে, হয়তো পরে গিয়ে ভালোবাসাও হয়ে যেতে পারে। এভাবে একটি সুন্দর ও আনন্দময় এন্ডিংয়ের মাধ্যমে এই গল্পটি শেষ হয়। তো আশা করছি তোমাদের এই গল্পটা অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।